একটি ছোট্ট গ্রামে রাধা ও অনুরাধা দুই বোন বসবাস করত। তারা ছোট থেকেই একসাথে মিলেমিশে বড় হতে থাকে, কিন্তু হঠাৎ করেই তাদের মা বাবার মৃত্যুর পর দুই বোন আলাদা হয়ে যায়। রাধা তাদের মা বাবা রেখে যাওয়া টাকাগুলো নিয়ে অনেক দূরে বিলাসবহুল ভাবে জীবনযাপন করতে থাকে। এদিকে অনুরাধা সেই বাড়িতেই পড়ে থাকে। সে অনেক দুঃখ কষ্টের সাথে তার দিন কাটায়, কিন্তু এরপরেও সে দরিদ্র ও অসহায় মানুষদের সব সময় খাবার ও অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করত। অপরদিকে রাধার কাছে অনেক ধন দৌলত থাকার পরও সে অসহায় হতদরিদ্র মানুষদেরকে একটু পছন্দ করত না, তাদেরকে সাহায্য করত না। এইভাবেই দিন কাটতে থাকে। একদিনের ঘটনা, অনেক দূর প্রান্ত থেকে এক সাধু বাবা সেই গ্রামে প্রবেশ করে আর সর্বপ্রথম সে রাধার বাড়িতে যায় আর তাকে বলে, বাড়িতে কেউ আছো? আমার একটু সাহায্য করো না, আমার খুব তেষ্টা পেয়েছে। আমি খিদার যন্ত্রণাও সইতে পারছি না। আজকে 2 দিন হলো আমি খাবারও খাই না। আমার একটু খাবার আর পানি দেবে? সাধু বাবার এই কথা শুনে রাধা অনেক রেগে যায়। সে রেগে গিয়ে সাধু বাবার ওপর অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এতে করে সাধু বাবা অনেক কষ্ট পায়। তাই তো সে মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। তখন রাধা বসে বসে ভাবে, কোথা থেকে না জানি কোন সাধু এসে সকাল সকাল হাজির হয়েছে। আমার ঘরে অনেক অর্থ রয়েছে, পাশাপাশি খাবারেরও কোনো ত্রুটি নেই। কেন আমি শুধু শুধু এগুলো নষ্ট করতে যাব? আমার বিপদে কে এগিয়ে আসবে শুনি? এরপর রাধা তার তৈরি করা সুস্বাদু খাবারগুলো নিজেই খেয়ে ফেলে। এইভাবে সে কখনোই কাউকে খাবার বা অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করত না। এদিকে সাধু বাবা ঘুরতে ঘুরতে অনুরাধার বাড়িতে যায় আর তার কাছে গিয়ে একইভাবে সাহায্য চায়। তখন অনুরাধার সাধুর ওপর অনেক মায়া হয়। সে সাধু বাবাকে বলে, আহারে সাধু বাবা, আপনার কতটা কষ্ট হয়েছে, আপনি এখানে বসুন, আমি এখনই আপনাকে খাবার তৈরি করে দিচ্ছি। আসলে আজকে আমি এখনো খাবার তৈরি করতে পারিনি, কিন্তু আমার বেশি সময় লাগবে না। আমি আপনাকে একটু পানি এনে দিচ্ছি, পানি খেয়ে আপনি বিশ্রাম করুন, তারপর আমি আপনাকে খাবার বানিয়ে এনে দিচ্ছি। এরপর অনুরাধা সাধু বাবার জন্য খাবার তৈরি করে আর সেই খাবারগুলো সাধু বাবাকে এনে দেয়। সাধু বাবা তৃপ্তি সহকারে খাবার খেয়ে অনুরাধাকে বলে, ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক কষ্ট করে খাবার তৈরি করেছো, কিন্তু আমার মনে হয় তুমি অনেক অভাবে রয়েছো, তাই তো কাউকে সাহায্য করতে পারছো না। কিন্তু তুমি সবাইকে সাহায্য করতে চাও, তাই না? হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক ধরেছেন। আপনি অন্তর্যামী, তাই তো আমার কথা বুঝতে পেরেছেন। কিন্তু সাধু বাবা, আমি সত্যিই অসহায় মানুষদেরকে খাবার দিয়ে সাহায্য করতে চাই। আমার কাছে অনেক মানুষ আসে যারা দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না, কিন্তু আমি নিজেই তো খাবার খেতে পারি না, অন্যকে কিভাবে সাহায্য করব? যদি এমন হতো তাহলে আমি অবশ্যই সবাইকে সাহায্য করতাম। তা করো না, তোমার মনের আশা পূরণ হবে। কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার রান্নাঘরে যাবে আর তুমি কিছু আশ্চর্য জিনিস দেখতে পাবে। তোমার রান্নাঘরে খাবার কখনোই পুরাবে না। যত রান্না করবে খাবার ততই বাড়তে থাকবে। আজ আমি এলাম, আবার দেখা হবে। এতটুকু বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর সাধু বাবার বলে যাওয়ার কোনো কথাই অনুরাধা বুঝতে পারে না। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে সাধু বাবার কথা মতো অনুরাধা যখন নিজের রান্নাঘরে প্রবেশ করে, তখন সে দেখে তার রান্নাঘরটি রূপার রান্নাঘরে পরিণত হয়ে গেছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর যখন সে খাবার রান্না করতে শুরু করে, তখন সত্যি সত্যি রান্নাঘরে খাবারে ভরে যায়। এটা দেখে সে আরো চমকে ওঠে। কি হচ্ছে? আমার রান্নাঘরটি কেমন রূপা রান্নাঘর হয়ে গেছে? সাধু বাবার বলে যা প্রতিটা কথাই তো এইভাবে সত্যি হয়ে যাচ্ছে। আজকে আমার মনের আশা পূর্ণ হলো। আমি তো এটাই চেয়েছিলাম, আমি সবাইকে খাওয়াবো, আর সেটা বিনামূল্যে। কি মজা, আমার খুব আনন্দ লাগছে। আমার বোনটি এখন কোথায় আছে? ও থাকলে এই বিষয়টার জন্য আরো বেশি খুশি হতো, ওর কাছেও মনে হয় এটা ভালো লাগতো। আমি এখনই যাই, অসহায় মানুষদেরকে খাবার দিই। এরপর অনুরাধা খুশি মনে সব অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়াতে থাকে। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরাও অনুরাধার বাসায় এসে খাবার খেতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাধা যখন অনুরাধার এই খবর জানতে পারে, তখন তো সে রাগে ফুলতে থাকে। সে মনে মনে ভাবে, এটা
কি চমৎকার হলো, সেটা আবার ওই অনুরাধার সাথেই হলো। এটা আমার সাথে কেন হলো না? আমি সেদিন না বুঝে ওই সাধু বাবাকে ঘরে খাবার থাকা সত্ত্বেও কেন ফিরিয়ে দিলাম? কিন্তু আমি সুযোগ আর মিস করব না। আমি তো ওই সাধু বাবাকে খুঁজে বের করবই, আর তার থেকে রূপার নয় সোনার রান্নাঘর চেয়ে নেব। আর সেই রান্নাঘরে অনেক অনেক খাবার থাকবে, তাহলেই তো আমি অনেক বড় লোক হয়ে যাব। এরপর রাধা সেই দিন থেকে ওই সাধু বাবাকে খুঁজতে থাকে। অতঃপর সে অনেক খোঁজার পর এক গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় ওই সাধু বাবাকে পেয়ে যায়। তখন সে ছুটে সাধু বাবার কাছে যায় আর তাকে গিয়ে বলে, সাধু বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন আমি না বুঝতে পেরে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে আমাকে অনুরাধার মতো একটা সোনার রান্নাঘর বানিয়ে দিন, যা দ্বারা আমি সবাইকে বিনা পয়সায় সাহায্য করতে পারি। সাধু বাবা তখন রাধার কথা শুনে অনেক মায়া করতে থাকে। সে ওই দিনের কথা ভুলে যায় আর রাধাকে বলে, ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। তুমি সবাইকে বিনা পয়সায় সাহায্য করবে। আজকে তুমি বাড়িতে গেলেই তোমার ওই সাধারণ রান্নাঘরটি সোনার রান্নাঘরে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার কথাটি মাথায় রেখো, কখনোই কারোকে সাহায্য করে অর্থ নেবে না। সাধু বাবা সব কথা মেনে রাধা বাড়িতে চলে যায়। আর সে বাড়িতে গিয়ে দেখে তার রান্নাঘরটি সত্যি সত্যি সোনার রান্নাঘরে পরিণত হয়ে গেছে। এটা দেখে সে তো মহা খুশি। এরপর থেকে সেও অনেক অনেক খাবার ওই রান্নাঘরে পেয়ে যায়। কিন্তু সে অনুরাধার মতো কাউকে ফ্রিতে খাবার খাওয়ায় না, সবার থেকে চড়া মূল্য নিতে থাকে। এতে করে 2-3 দিন তো ভালোই থাকে। এরপর খাবারগুলো সব নষ্ট হতে থাকে। এদিকে নষ্ট খাবার খেয়ে সবাই অনেক রেগে যায় আর সবাই নিজের বাড়িতে চলে যায়। কেউই তার সাহায্য নিতে সেইখানে আসে না। এদিকে হঠাৎ করে তার রান্নাঘরে আগুন লেগে সবকিছু নষ্ট হয়ে যায়। তখন সে কাঁদতে কাঁদতে অনুরাধার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। তখন অনুরাধা তাকে বলে, কৃষ্ণা বোন, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর সাধু বাবার কথা খেলাপ করা একদমই উচিত হয়নি। তুই এখন মনোযোগ সহকারে আবার আগের মতো রান্না শুরু কর আর সবাইকে বিনামূল্যে খাবার খাওয়াতে থাক। দেখবি একদিন না একদিন তোর রান্নাঘর আবার আগের মতো হয়ে যাবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্যই এই দান পেয়েছি। রে বোন, তুই একদম ঠিক বলেছিস। আজকের পর থেকে আমি তোর কাছেই থাকবো। আর তোর থেকে দূরে যাবার পর থেকে আমি এটা শিখে ফেলেছি, আমি আর কখনোই তোর থেকে দূরে যাব না। সোনার রান্নাঘরের আমাদের কোনো দরকার নেই। আমরা এই রূপার রান্নাঘরের সাহায্যেই সবাইকে সাহায্য করব। এভাবে রাধা তার ভুল বুঝতে পারে আর এরপর থেকে দুই বোন মিলেমিশে আবারও আগের মতো থাকতে শুরু করে। আর তারা তাদের রান্নাঘরের সাহায্যে সবাইকে সাহায্য করতে থাকে। এইভাবে তাদের বাকিটা জীবন তারা হাসি আনন্দে কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। আমার নাতনিটা এখানে বসে কি করছে? দেখো দাদু, আমি কি বানিয়েছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। কিন্তু এটা কি রে দাদু ভাই? দাদু, এটা একটা নতুন ডিজাইন। এটা তুমি 3 পিসের উপরেও বসাতে পারবে, আবার শাড়ির উপরেও বসাতে পারবে। তাহলে আমার নাতনি তো সেটা হয়ে গিয়েছে। ওই যে কি যেন বলে, ফ্যাশন ডিজাস্টার। ওইটা ফ্যাশন ডিজাস্টার না, ফ্যাশন ডিজাইনার হবে দাদু। রুমার এই কথা শুনে তার দাদি হাসতে থাকে। রুমার বাবা গ্রামের একজন ছোট কৃষক ছিল। তার কাছে চাষাবাদ করার জন্য এত জায়গা জমিন ছিল না, যার কারণে তার পারিবারিক অবস্থাও এতটা ভালো ছিল না। প্রায় সময় তাদের সংসারে অভাব লেগেই থাকতো। রুমা তার মা বাবার একমাত্র মেয়ে ছিল। ওফ, সারা দিন শুধু এগুলো নিয়েই বসে থাকিস। তোর কি আর কোনো কাজ নেই? এই তো মা, হয়ে গিয়েছে, আর একটু বাকি। এই কথা তো তুই 1 ঘন্টা ধরে বলছিস। এখন উঠ এখান থেকে, পড়তে বস। আচ্ছা, বসবো। কিন্তু মা, বাবা কোথায়? সকাল থেকে তো বাবাকে দেখতে পাচ্ছি না। সে শহরে গিয়েছে। রাতে যখন রুমার বাবা শহর থেকে ফিরে আসে, তখন দেখে রুমা তার জন্য অপেক্ষা করছে। আরে আমার বাচ্চা, তুমি এখনো ঘুমাওনি?
তুমি শহরে গেলে আমি খুব ঘুমিয়ে থাকি। এখন বলো, আমার জন্য শহর থেকে কি এনেছো? আমি তো ভেবেছিলাম তুই আমার চিন্তায় ঘুমাস না, এখন দেখি শহর থেকে কি আনবো সেই চিন্তায় ঘুমাস না। না বাবা, তোমার জন্য তো খুব চিন্তা হয়, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম তুমি যে শহরে গিয়েছো আমার জন্য কিছু আনোনি? হ্যাঁ হ্যাঁ এনেছি, সবার জন্য এনেছি। দেখ, তোর মার জন্য এই সুন্দর শাড়িটা এনেছি। আর তোর জন্য কি এনেছি বলতো? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই নাও। এই কথা বলে রুমার বাবা রুমাকে একটা রঙের ডিব্বা গিফট করে, আর রুমা খুশিতে নেচে ওঠে। ইয়ে, এটা আমার অনেক পছন্দ হয়েছে বাবা। তুমি কিভাবে জানলে আমার এটা লাগবে? আমি সব জানি। রুমার ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি এক অন্য রকমের ডেডিকেশন ছিল। সে যখন ছোট ছিল সে তখন অনেক ড্রয়িং করত, আর তার আঁকা ছবি সবারই খুব পছন্দ হতো। তো এইভাবেই রুমার দিন কাটতে থাকে। রুমা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। কিছুদিনের মধ্যেই রুমার বাবা রুমাকে অনেক বড় একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। রুমা সেখানে থেকেই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করতে থাকে। একদিন সকালে, হ্যালো মা, কাল থেকে তো কলেজে পুজোর বন্ধ শুরু, আমি কালকে সকালেই বাড়ি চলে আসব। সত্যি বলছিস মা? তুই কালকে সকালেই বাড়ি আসবি? ঠিক আছে, সাবধানে আসিস, আমি তোর পছন্দের সব খাবার রান্না করে রাখবো। পরের দিন সকালে রুমা তাদের গ্রামে ফিরে যায়। ওগো শুনছো? দেখো দেখো, তোমার মেয়ে চলে এসেছে। আরে বাহ, আমার মেয়েটা চলে এসেছে। আমার মেয়েটা কেমন আছে? আমি খুব ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলতো, ওই হসপিটালের লোকেরা কি তোকে কিছু খেতে দেয় না? এত শুকিয়েছিস কেন? আরে মা, হসপিটাল হবে না, হোস্টেল হবে। হ্যাঁ, সেখানের খাবার দাবার তো খুবই ভালো, আমি তো অনেক খাই কিন্তু মোটা হই না। রুমা গ্রামে আসায় তার মা বাবা অনেক খুশি ছিল। তারা তিনজন বসে অনেক গল্প করে। রাতের খাওয়া দাওয়া শেষে তারা তিনজন একই রুমে ঘুমিয়ে পড়ে। রুমা ঘুমিয়ে গিয়েছে ভেবে তার মা তার বাবাকে বলে, ওগো শুনছো? মেয়েটা মনে হয় ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ, এত রাস্তা জার্নি করে এসেছে, ঘুমিয়ে তো পড়বেই। আচ্ছা, আমি বলছিলাম কি, পরশুদিনই মনে হয় ও হোস্টেলে ফিরে যাবে। তো আপনার কাছে কলেজের ফিস চাইবে। আপনার কাছে টাকা পয়সা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি জমিদারের কাছ থেকে 10,000 টাকা ধার চেয়েছি, কাল সকালেই গিয়ে নিয়ে আসব। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন যেন মেয়েটা এই ব্যাপারে কিছু না বুঝতে পারে। জানতে পেরে গেলেই শুধু শুধু দুশ্চিন্তা করবে। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু রুমা তখন ঘুমায়নি। রুমা তার মা বাবার সব কথা শুনে ফেলে। তার মা বাবার কথা শুনে সে খুবই কষ্ট পায়, আর মনে মনে ভাবতে থাকে তার মা বাবা তার জন্য কতটাই না কষ্ট করে। সে সিদ্ধান্ত নেয় তার পরিবারকে এই হতদরিদ্র জীবন থেকে দূরে নিয়ে আসবে, আর তাদের অনেক সুন্দর একটা জীবন উপহার দেবে। সকালে যখন রুমার বাবা জমিদারের কাছে যাচ্ছিল, তখন রুমাও তার বাবার পিছু নেয়। রুমার বাবা জমিদার মশাইয়ের সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে, আর রুমা একটা গাছের পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। কেমন আছেন জমিদার মশাই? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই আছি, কিন্তু কাল যে আমি আপনাকে বলেছিলাম আমার কিছু টাকা দরকার। আরে ভাই, আমার মনে আছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল, যখন তোর সামর্থ্যই নেই তখন তোর মেয়েকে কেন এত বড় কলেজে ভর্তি করিয়েছিস? যখন তখন তোর মেয়ের জন্য আমার কাছে এসে হাত পাতিস। মালিক, আপনারাই তো শেষ ভরসা। শহরে পড়তে পাঠিয়েছি, আশা করি আমার মেয়ে একদিন অনেক বড় হবে। আচ্ছা মানলাম তোর মেয়ে একদিন অনেক বড় হবে, তো বড় হয়ে কি হবে? সেই তো নিজের শ্বশুর বাড়িতে গিয়েই করে খাওয়াবে, তোকে তো দেখবে না। হা হা হা, তুই কত বোকা রে।
জমিদারের কথা শুনে রুমার প্রচুর রাগ হয়। তার বাবার জন্য খুবই খারাপ লাগতে থাকে। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে অনেক পরিশ্রম করবে। পরের দিন সকালে রুমা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে শহরে ফিরে যায়। তারপর থেকে সে অনেক পরিশ্রম করতে শুরু করে, প্রচুর পড়ালেখা করে। কিছুদিন পর সে শহরের একটা বুটিকে পার্ট টাইম জব করতে শুরু করে, আর সেখানেই সে ডিজাইনার লেহেঙ্গা বানানো শিখতে থাকে। সময়ের সাথে সাথে সে এই কাজে অনেকটা দক্ষ হয়ে ওঠে। তারপর একদিন তার বুটিকে একটা মহিলা আসে আর সবাইকে বলে, শোনো তোমরা সবাই, আমাদের শহরের এটিএম কোম্পানি একটা ফ্যাশন ডিজাইনার শো লঞ্চ করছে। সেই শোর মেন থিম হচ্ছে ন্যাচারাল। তো তোমরা সবাই যদি পার্টিসিপেট করতে চাও তাহলে ফর্ম ফিল আপ করে আজই জমা দিয়ে দাও। এই শোতে যে জিতবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আর সেই সাথে চাকরিও দেওয়া হবে। তো এই সুযোগ হাতছাড়া তো করা যায় না, তাই তো? জি ম্যাডাম, আমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বলে তো দিলাম পার্টিসিপেট করব, কিন্তু সেখানে তো বলা হয়েছে ড্রেসেস ইন্সপায়ার বাই নেচার। এখন আমি নেচার থেকে কি বানাবো? আমাকে ইউনিক কিছু বানাতে হবে, যেটা আজ পর্যন্ত কেউ করেনি, আর সেটা দেখতে সুন্দরও হতে হবে। রুমা যখন এই সব কথা বলছিল তখনই তার মা কল করে। কিরে মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তোমরা কি করছো? আমি আর তোর বাবা তো হাটে এসেছি। এবার সবুজ পাতার সবজিগুলোর বেশ ভালো ফলন হয়েছে, সেগুলোই বিক্রি করতে এসেছি। তুই টাকা পয়সার চিন্তা করিস না, ঠিক আছে? তোর যখনই টাকা লাগবে আমরা তোকে পাঠিয়ে দেব। 1 মিনিট মা, তুমি একটু আগে যেন কি বলেছিলে? সবুজ পাতার তাজা সবজি? আরে বাহ, তুমি তো আমাকে অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছো, থ্যাংক ইউ মা। হ্যাঁ, কি আবার করলাম আমি? যা করেছেন করেছেন, এখন বাদ দেন। আমি তোমাকে কালকে ফোন দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলা শেষ করে রুমা তৎক্ষণাৎ বাজারে যায় আর অনেকগুলো সবজি কিনে নিয়ে আসে। তার 2 দিন পর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এখন আমাদের মাঝে আসছে রুমা। সে শুধু একজন মডেলই নয়, সে কিন্তু তার ড্রেসের ডিজাইনারও বটে। সো প্লিজ ওয়েলকাম রুমা। হোস্টের কথা শেষ হওয়া মাত্রই সবাই রুমার দিকে তাকায়। তার পুরো ড্রেসে সবুজ পাতা লাগানো ছিল। ওই ড্রেসটা পরার কারণে রুমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সবার কাছেই রুমার ড্রেসটা অনেক ভালো লাগে, আর সেই কম্পিটিশনের বিজয়ী রুমাই হয়। রুমা সেই 1 কোটি টাকা পেয়ে অনেক খুশি হয়। সন্ধ্যায় সেই ফ্যাশন শোর একটা পার্টিতে যাওয়ার পরে, হাই রুমা। হাই, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি একজন প্রফেশনাল কস্টিউম ডিজাইনার। তোমার ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। কিছুদিন পরেই আমাদের কোম্পানি থেকে একটা মুভি লঞ্চ করা হবে। আমি চাই সেই মুভির সবগুলো ড্রেস তুমি ডিজাইন করবে। তুমি কি ফ্রি আছো? আর তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই করতে পারবো। ওহ, দ্যাটস রিয়েলি গ্রেট। তাহলে এই নাও অ্যাডভান্স, কালকেই আমার অফিসে চলে এসো, কেমন? জি ধন্যবাদ ম্যাডাম। তারপর রুমা সেই অফিসে জব করতে শুরু করে। সেইখানে কাজ করে রুমা অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে তার মা বাবাকে শহরে নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই তারা অনেক বড় একটা বাড়ি কিনে ফেলে, আর সেই বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।